চাদরের ভিতর হাত ঢুকিয়ে দাও, শীত কম লাগবে। দেরি করছো কেন বললাম? চাদরের মালিকের পারমিশন নিতে হবে তো আগে। সব পারমিশন কি মুখে দিতে হয়? পারমিশন তো তোমাকে দেখার পর থেকেই দিয়ে রেখেছি। যেই ভাবনা সেই কাজ। অন্ধকার গাড়িতে অনেক অদেখা জিনিসের উপস্থিতি দেখে নিয়েছি। বেশ কিছুদিন ধরেই মাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয় না। হঠাৎ একটা সুযোগ এসে গেল। অফিসে ছুটি পাওনা ছিল কিছু, আর একটা ট্রাভেল কোম্পানি বেশ সস্তায় একটা ট্যুর অর্গানাইজ করেছে খবর পেলাম। কাশ্মীর ভ্রমণ, 14 দিনের ট্যুর, জনপ্রতি 14,000 টাকা করে। মাকে বললাম, যাবে নাকি ভূস্বর্গ দেখতে? মৃত্যুর পরে কোন স্বর্গ দেখবে কিংবা আদৌ স্বর্গ কপালে জুটবে কিনা ঠিক নেই। পৃথিবীর স্বর্গটা দেখে নিতে পারো ইচ্ছা হলে। মাও অনেকদিন বাইরে যায় না বলে হাঁপিয়ে উঠেছিল। মনে মনে শুনেই রাজি হয়ে গেল। সেদিনই বুক করে দিলাম দুজনের জন্য। ট্রাভেল কোম্পানিটা আসলে কয়েকজন যুবক মিলে একটা গ্রুপ। নাম পাখির ডানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নামটা বেশ মজার। আর ছেলেগুলো আমারই বয়সী। ওদের সাথে আলাপ হলো। 5 বন্ধু মিলে ট্যুরটা কন্ডাক্ট করে। আমাদের সঙ্গে যাবে 2 জন, আর থাকবে কয়েকজন হেল্পিং হ্যান্ডস, যেমন রান্নার লোক, কাজের লোক, মালপত্র বোবার লোক ইত্যাদি। যে ট্যুরটা সুপারভাইজ করবে তার নাম তরুব্রত চৌধুরী, তরুদা। আমার চাইতে 5-6 বছরের বড় হবে। সমস্ত প্ল্যান শুনে সেই মতো বুকিং করলাম। ট্যুর শুরু হবে নভেম্বরের 5 তারিখ, ফিরব 20 তারিখ। জোগাড় যন্ত্র করতে করতে দিনটা এসে গেল। মাকে নিয়ে একটু আগেভাগে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। বড় ঘড়ির নিচে সবার জমায়েত হবার কথা। দেখলাম অনেক লোকে এসে গেছে। লোকজনের সংখ্যা দেখে প্রথমেই দেবতার গ্রাসের সেই লাইন মনে পড়ল। কত বাল, বৃদ্ধ, নর নারী, সঙ্গে বেশ কিছু যুবতী এবং অগ্নিতুল্য বৌদি। সবাই সেজেগুজে প্রস্তুত। নিজেকে বললাম, চল তমাল, সময়টা মন্দ কাটবে না তোর। সেটা যে এত ভালো কাটবে তখনও সেটা বুঝিনি। লিস্ট মিলিয়ে দেখা গেল জনৈকা গায়ত্রী সেন ও তার 24 বছর বয়স্কা কন্যা অঙ্কিতা সেন এখনও অনুপস্থিত। প্ল্যাটফর্মে ট্রেন দেবার সময় হয়ে গেছে। রাত 11:55 ট্রেন ছাড়বে। ঘড়িতে 10:30 দেখে তরুদা কিছু অবশ্যকরণীয় বিষয় নিয়ে বক্তৃতা শুরু করলেন সবাইকে জড়ো করে। কান দিয়ে শুনছিলাম, মন দিয়ে গেথে নিচ্ছিলাম, আর মেয়ে ও বৌদিদের দেখছিলাম। আর 10টা ট্যুরে যেমন হয় সেই একই কথা। বেশ মনোগ্রাহী বক্তৃতাতেই তরুদা বলল, গায়ত্রী দেবী আর তার মেয়ে এখনও এলো না তো। এই দুটো সিট তাঁদের বলে সামনের সিট দুটো দেখালো। ওদের দুজনকে নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করা হলেও তারা দুজন যে আমাদের একদম পাশের যাত্রী তা জানতাম না। একটু খুশি খুশি লাগল, একটা 24 বছরের মেয়ে সঙ্গে যাচ্ছে ভেবে। আমাদের সঙ্গে আরও 2 জন এসেছিল। এক সর্বক্ষণ কাশতে থাকা এক দাদা, আর তার সঙ্গে সম্পূর্ণ বেমানান সুন্দরী বৌদি। ভগবানেরও কি লীলা, একেই বলে বাঁদরের গলায় মুক্তার মালা। সন্ধ্যা থেকেই বৌদির দিকে বারবার চোখ চলে যাচ্ছিল। বয়স আন্দাজ 35-36 হবে, বেশ আকর্ষণীয়। উচ্চতায় একটু খাটো। দাদার নাম মৃণাল বোস, আর বৌদি উমা বোস। সর্বক্ষণ উমা বৌদি মৃণালদাকে মুখ ছাটা দিয়ে চলেছে দেখলাম সন্ধ্যা থেকে। বৌদির প্রিয় গালি হল, তোমার দ্বারা তো কিচ্ছু হয় না। বার 10 কথাটা শুনে ফেলেছি ইতিমধ্যেই। আরও অসংখ্যবার শুনব এই 14 দিনে, সন্দেহ নেই। কিন্তু দাদার দ্বারা যে কি হয় না সেটা পরে জেনেছিলাম। আর আপনারাও সময় মতো জানতে পারবেন। ট্রেন ছাড়তে আর মিনিট 7 বাকি। প্ল্যাটফর্মে নেমেছি একটা জলের বোতল কিনব বলে। বোতল কিনে উঠতে যাব এমন সময় দেখলাম একটা যুবতী মেয়ে এক বৃদ্ধা মহিলাকে জোর করে টানতে টানতে প্রায় দৌড়ে আসছে। বৃদ্ধা প্রায় হোঁচট খেয়ে পড়ছে বারবার। একে বয়স হয়েছে, তার ওপর কাঁধে একটা ব্যাগ। কোনো মতে তড়িঘড়ি করে ট্রেনে উঠল। মনে মনে দারুণ খুশি হলাম। সুন্দরী যুবতীর সঙ্গে একই কোচে বসে যাব। সবাই যখন ঘুমাবে, তার ওপর শীত শীত পড়ছে। উফ, ভাবতেই দারুণ রোমাঞ্চ হল। হঠাৎ দেখি উমা বৌদি মুখ বাড়িয়ে তাকিয়ে আছে, আর মুচকি মুচকি দুষ্টু হাসি হাসছে। আমি বললাম, কি বৌদি, ঘুমোননি এখনো? বৌদি বলল, না, ঘুম আসছে না। আমিও তোমাদের সঙ্গে এসে বসলে আপত্তি আছে নাকি? বললাম, না না, আপত্তি কিসের, আসুন না, গল্প করতে করতে সময় কেটে যাবে। যদিও মনে মনে কাবাবের ভিটো হাড্ডি ঢুকলো ভেবে রাগও হচ্ছিল। তারপর ভাবলাম কাবাবের সাথে চাটনিও মন্দ হবে না। এরপর উমা বৌদি আমার পাশে বসে পড়ল। তারপর বসল অঙ্কিতা। আস্তে আস্তে আলাপ পর্ব শুরু হলো। বৌদি বলল, তুমি কি করো তমাল? বললাম, একটা কোম্পানিতে মার্কেটিং বিভাগে আছি। বৌদি বলল, বেশ বেশ, তাহলে তো ভালোই কামাচ্ছ। তা বিয়ে করনি কেন? বললাম, শিকল পড়ার এত তাড়া কিসের, পড়তে তো হবেই, যত দেরিতে পড়া যায়। বৌদি বলল, বেশি দেরি করলে শিকলের তালাচাবির জোর কমে যাবে। বলেই চোখ ছোট করে একবার অঙ্কিতার দিকে তাকিয়ে খিক করে হাসতে লাগল। অঙ্কিতা লজ্জা পেয়ে মুখ নামালো। আমি বললাম, আপনাদের তালাচাবি যখন এখনও ঠিক আছে, তাহলে আমারও থাকবে আশা করি। বৌদি হঠাৎ গম্ভীর হয়ে বলল, কোথায় আর ঠিক থাকলো, তোমার দাদার দ্বারা কিচ্ছু হয় না। আমি কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য বললাম, অঙ্কিতা, আপনি কি করেন?
অঙ্কিতা বলল, আমাকে আপনি বলবেন না, আপনি আমার চেয়ে বড়, তুমি বলবেন। আমি বললাম, বলতে পারি, যদি দুই পক্ষেই আপনি বন্ধু হন। অঙ্কিতা হেসে বলল, ঠিক আছে। উমা বৌদি ফোড়ন কাটল, তোমরা আজকালকার ছেলেমেয়েগুলো যে কি না, সব কিছু দেরিতে করো, আরে আসল সময় চলে গেলে অনেক কিছু মিস করবে। বৌদি আমাদের চাইতে খুব বেশি বড় না, কিন্তু এমন ভাব করছে যেন আমাদের দিদি। আমি ২৭, অঙ্কিতা ২৪, আর বৌদি হয়তো ৩৫। হঠাৎ অঙ্কিতা এমন একটা কথা বলল, আমি আর উমা বৌদি দুজনে চমকে ওর দিকে তাকালাম। বলল, আজকালকার ছেলেমেয়ে অনেক অ্যাডভান্স। বৌদি সুখ পাওয়ার জন্য তাড়াতাড়ি দুঃখকে গলায় ঝুলায় না, কিন্তু সুখ তারা ঠিকই উপভোগ করে নেয়। কথাটা বলল মুখ নিচু করেই। বুঝলাম মেয়ে একটু লাজুক হলেও সীতা সাবিত্রীর যুগের মেয়ে না, ভীষণ রকম আধুনিক। অঙ্কিতার কথা শুনে বৌদি ওকে খোঁচা দিয়ে বলল, ওরে বাবা, মেয়ে তো দেখছি ভীষণ পাকা, তার মধ্যে সুখ উপভোগ করে নিয়েছ নাকি? অঙ্কিতা চমকে উঠে চোখ বড় বড় করে বৌদিকে একটা নিঃশব্দ ধমন দিল, তারপর বলল, না। এবার বৌদি আমাকে নিয়ে পড়ল, তা তমাল, তুমিও কি সেই সুখ থেকে বঞ্চিত, নাকি তোমার পকেটের সিল খোলা হয়ে গেছে? আমি একটা চোখ থিপে বৌদিকে অর্থপূর্ণ ইঙ্গিত দিলাম, অঙ্কিতার দিকে তাকিয়ে। বুঝলাম ইঙ্গিতটা অঙ্কিতাও দেখে ফেলেছে, কারণ ঠোঁটের কোনায় এক টুকরো হাসি তখনও বোঝা যাচ্ছে। বৌদি হঠাৎ আমার কানের কাছে এসে বলল, আরে বাস, এই বলো, না না, কজনের সাথে করেছ? অঙ্কিতার সামনে আর অল্প পরিচিত বৌদির মুখে এমন খোলামেলা কথা আমার মতো ছেলেকেও অস্বস্তিতে ফেলে দিল। আমিও তেমনি গলা খাটো করে বললাম, অন্য একদিন বলবো, গোপনে। কথা শুনে বৌদি নাছোড় বান্দা হয়ে পড়ল, আর একটা চিমটি কেটে বলল, তাই বুঝি, বেশ, শোনার অপেক্ষায় রইলাম। আমি আপাতত নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু বৌদি সেই সুযোগে দিচ্ছে না, আরও যেন জেদ ধরছে আমার সাথে। অঙ্কিতা কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে, আর চোখে আমাদের অনুচিত নিকটতা দেখছে। মনে হলো যেন একটু বিরক্ত, সেটা রাগ না ঈর্ষা ঠিক বোঝা যাচ্ছে না। ওদিকে মৃণালরা, মানে উমা বৌদির স্বামী, নাক ডেকে ঘুমোচ্ছে বলে উমা বৌদি বিরক্ত হয়ে সেদিকে তাকালো, তারপর মুখ বেঁকিয়ে বলল, বিরক্তিকর, আমার জীবনটা শেষ করে দিল লোকটা, ওর দ্বারা কিচ্ছু হয় না। আমি বৌদির কানের কাছে বললাম, কি হয় না বৌদি? কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ ফিসফিস করে বলল, অন্য একদিন বলবো, গোপনে। সময়ের সাথে সাথে কামরাশুদ্ধ সবাই ঘুমে একাকার। লাইটগুলো সবে প্রায় নিভে গেছে, দুপাশের বাথরুমের দিকে দুটো লাইট জ্বলছে শুধু, তাতে অন্ধকার খুব গাঢ় হতে না দিলেও একটা মায়াজাল বুনে দিয়ে গেছে। ট্রেনের দুলুনি ঘুমন্ত শরীরগুলো দুলছে, সেই জন্যে জেগে থাকা মানুষগুলো অল্প স্বল্প নড়াচড়া করলে আলাদা করে চোখে পড়ে না। জানালা দিয়ে তাকাতে থাকতে থাকতে কখন জানি একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ শুনলাম কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, কতজন? ধর্মর করে নড়েচড়ে বসলাম, তাকিয়ে দেখি একটা চাদর জড়িয়ে অঙ্কিতা আমার একদম কাছে সরে এসেছে। আমি মিষ্টি করে হাসলাম। অঙ্কিতা আবার প্রশ্ন করল, কতজন, বলো বলো। আমি কথা ঘুরিয়ে বললাম, এবছর নভেম্বরের শুরুতেই তো দেখছি বেশ ঠান্ডা পড়ে গেছে, শীত শীত করছে। অঙ্কিতা বলল, হ্যাঁ, সেই জন্যেই হ্যান্ডব্যাগ থেকে চাদরটা বের করে নিলাম। আমি বললাম, আমারটা সুটকেসে। অঙ্কিতা বলল, আমারটা শেয়ার করো। আমি বললাম, সে কি, সেটা কি ঠিক হবে? অঙ্কিতা বলল, আরে কেউ তো দেখছে না, ক্ষতি কি? আমি দুষ্টু হেসে বললাম, কেউ না দেখলে তুমি সবকিছুই শেয়ার করবে নাকি আমার সাথে? অঙ্কিতা ভীষণ লজ্জা পেয়ে বলল, কি বলো, ধুরু। তারপর আমার কাছ থেকে দূরে সরে যেতে গেল। আমি ছোট করে ওর একটা হাত ধরে বাধা দিলাম। কিছু বলল না অঙ্কিতা, সোজা হয়ে বসল, কিন্তু আর দূরে সরে গেল না। একটু সময় নিয়ে আবার জিজ্ঞেস করল, কতজনের সাথে করেছ? বললাম, হ্যাঁ, তা বেশ কয়েকজন। অঙ্কিতা বলল, বুঝলাম, এতজন যে সংখ্যায় বলা যাচ্ছে না। আমি হেসে বললাম, ঠিক তা নয়, গুণে বলাই যায়, কিন্তু গোনার মতো স্পেশাল নয় সবাই। জাস্ট হয়ে গেল আর শেষও হয়ে গেল, তাই আলাদা করে মনে রাখি না। অঙ্কিতা বলল, স্পেশাল নয় সবাই, তার মানে কেউ কেউ স্পেশাল, তারা কয়জন? আমি বললাম, এক রাতেই সব শুনে ফেলবে, তাহলে বাকি 14 দিন কি বলবো? আর সেগুলো তো শুধুই গল্প, সেগুলো শোনার মতো কিছু না। সে বলল, হোক, তবু শুনব। বললাম, ঠিক আছে, বলবো তোমাকে, তবে এখন নয়, এখন তুমি একটু ঘুমিয়ে নাও। ঘুমের মাঝে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম, আর কিছু ঘটনাও ঘটে গেল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কিছুক্ষণ পর অঙ্কিতা বলল, বাথরুমে যাব একটু, চলো না প্লিজ। আমি ওর সাথে বাথরুম গেলাম, নিজেরও যাওয়া দরকার। অঙ্কিতা বেরোতেই আমি ঢুকলাম, তারপর নিজেদের জায়গায় এসে বসলাম। অঙ্কিতা কোনো কথা বলল না, শুধু মিষ্টি করে একটু হাসল। আরও কিছুক্ষণ পরে আকাশ ফর্সা হল, আরোহীরা একে একে জেগে উঠছে। একসময় দেখলাম উমা বৌদি আমাদের দেখে অদ্ভুত একটা হাসি দিল, তারপর গুড মর্নিং বলে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে।
একটু পরে ফিরে এসে আমাদের পাশে বসল। বলল, তোমাদের তো ঘুম হয়নি সারা রাত, এবার তোমরা একটু ঘুমিয়ে নাও, আমি মালপত্র পাহারা দেব। অঙ্কিতা বলল, না, আমি একটু ঘুমিয়েছি, তমালির ঘুম হয়নি সারা রাত। উমা বৌদি চোখ সরু করে অঙ্কিতার কানের কাছে ফিসফিস করে বলল, আমি সৎ দেখেছি, ওই রকম বালিশে শুলে কি ঘুম হয়? যাও যাও, একটু ঘুমিয়ে নাও, সামনে আরও একটা রাত তোমাদের জাগতে হবে। উমা বৌদির কথা শুনে অঙ্কিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৌদি কি তাহলে সব দেখে ফেলেছে? সবাইকে বলে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। চোরা চাহনিতে অঙ্কিতা আমার দিকে চাইল। আমিও চোখের চাহনিতে ওকে আশ্বস্ত করলাম, কারণ জানি উমা বৌদিও দুমা মামা তুলসী পাতা নয়। কিন্তু অঙ্কিতার উৎকণ্ঠা বৌদি কমিয়ে দিল। এখনও মৃণালদা, আমার মা আর গায়েত্রী মাসিমা ঘুম থেকে ওঠেনি, তাই আমরা কথা বলতে লাগলাম নিশ্চিন্তে। বৌদি নিচু গলায় কথা বলছে ঠিকই, কিন্তু এমনভাবে বলছে যেন আমি শুনতে পাই। বৌদি বলল, আরে লজ্জা পাচ্ছ কেন? পাশে ওই রকম হ্যান্ডসাম ছেলে থাকলে আমিও